বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আজ আমরা ঘরে বন্দী। আমরা সবাই ঘরে অবস্থান করি এবং সুস্থ থাকি। আজকে আমি মোহাম্মদ জামিলুর রহমান, ইনস্ট্রাক্টর, পদার্থবিজ্ঞান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী, যে ক্লাস নিব ফিজিক্স 1, বিষয় কোড 65-912, অধ্যায় 4, নিউটনের গতিসূত্র, বল ও ঘর্ষণ। এই অধ্যায়ে আমরা যা শিখব: বল, বলের প্রকারভেদ, জড়তা, ভরবেগ, ভরবেগের নিত্যতার সূত্র, নিউটনের গতিসূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে F=ma প্রমাণ করা আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করা আমরা শিখব। বলের ঘাত ও ভরবেগের মধ্যে সম্পর্ক বের করা আমরা শিখব এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব। প্রথমে আমরা জেনে নিই আসলে বল কি। যা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে বস্তু কি গতিশীল করে বা করতে চায়, এবং কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর গতি পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। তাহলে বল সম্বন্ধে আমি কি বললাম? যা বল সাধারণত একটি বাহ্যিক কারণ যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে কি হবে? বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, সেটাকে আমরা কি বলবো? বল। বল একটি দিক রাশি। বলটা কি? দিক রাশি। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম দিক রাশি এবং অদিক রাশি। তাহলে বলটা কি হলো? একটি দিক রাশি। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, বলের মাত্রা সমীকরণ mL_T-2। এবার আমরা দেখে নিই বলের প্রকারভেদ। বল সাধারণত 4 প্রকার: মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, আমরা যদি ক্রমানুসারে সাজাই, 2 নম্বর তড়িৎ চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, 3 নম্বর সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, 4 নম্বর দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। তাহলে বল কত প্রকার হলো? বল সাধারণত 4 প্রকার: মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এবার আমরা দেখব যে মহাকর্ষ বল কাকে বলে, তড়িৎ চুম্বকীয় বল কাকে বলে, সবল নিউক্লিয় বল কাকে বলে এবং দুর্বল নিউক্লিয় বল কাকে বলে। এই সম্বন্ধে আমরা এবার ব্যাখ্যা দেখব। প্রথমে আমরা দেখে নিই মহাকর্ষ বল। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। বিজ্ঞানীরা ধারণা করেছেন যে এক প্রকার কণার অর্থাৎ গ্রাভিটন কণার পারস্পরিক বিনিময় দ্বারা এই মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। তাহলে মহাকর্ষ বল আমরা কি বললাম? যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। বিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা কি বলবো? মহাকর্ষ বল। তড়িৎ চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দুটি চার্জিত বস্তুর মধ্যে এবং দুটি চৌম্বক পদার্থের মধ্যে এ ধরনের বল কাজ করে। তড়িৎ চুম্বকীয় বলটা কি হবে? দুটি চার্জিত বস্তুর মধ্যে এবং দুটি চৌম্বক পদার্থের মধ্যে এই ধরনের বলটা কাজ করে। এদেরকে কুলম্বের তড়িৎ এবং চৌম্বক বলও বলা হয়।
তড়িৎ চুম্বকীয় বল আকর্ষণ অথবা বিকর্ষণ দুইটি হতে পারে। আকর্ষণ বল অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুইটা যদি থাকে, দুইটা চার্জ থাকে, তাহলে এই চার্জের মধ্যে আকর্ষণ হয়, এবং যদি দুইটাই পজিটিভ হয় তাহলেও বিকর্ষণ হবে, আবার দুইটা নেগেটিভ হলো তারপরে কি হবে, এটা বিকর্ষণ হবে। স্থিতিস্থাপক বল, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদিতে তড়িৎ চুম্বকীয় বলের প্রকাশ ঘটে। তাহলে আমরা তড়িৎ চুম্বকীয় বল সম্বন্ধে জানতে পারলাম। কি হবে, এটা মূলত দুইটি চার্জিত বস্তু অথবা দুইটি চৌম্বক পদার্থের মধ্যে এই ধরনের বলটি কাজ করে। এবার আমরা দেখিনি সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। একটি পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। নিউক্লিয়াসে সমধর্মী ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলো খুব কাছাকাছি থাকায় এদের মধ্যে কুলম্বের বিকর্ষণ বল প্রবল হওয়ায় নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে নিউক্লিয়াস স্থায়ী। তাহলে আমি কি বলছি, যে নিউক্লিয়াসের মধ্যেই একটা পরমাণুর মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, এবং এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে। তো প্রোটন এবং নিউট্রন কি হবে, নিউটনের এই যে নিউক্লিয়াসের এই যে সমধর্মী ধনাত্মক আধানযুক্ত প্রোটন আছে, অর্থাৎ প্রোটনগুলো কি ধনাত্মক আধানযুক্ত। তো ধনাত্মক আধানযুক্ত হওয়ায় এরা পরস্পর এক ধরনের বিকর্ষণ বলের সৃষ্টি করবে, এবং বাস্তবে নিউক্লিয়াস কিন্তু ভেঙে যাওয়ার কথা। অর্থাৎ নিউক্লিয়াস যদি ভেঙে যায় তাহলে পৃথিবী কোনো জিনিসই আর স্থিতিশীল অবস্থায় থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিয়াসই কি হয়ে যাবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে কোনো জিনিসই আমরা বাস্তবে দেখতে পারবো না। কিন্তু দেখা যায় কি, বাস্তবে দেখা যায় কি নিউক্লিয়াস স্থায়ী। আসলে কারণটা কি, নিউক্লিয়াসে এক ধরনের সবল বল কাজ করে যা নিউক্লিয়াসকে ধরে রাখে। নিউক্লিয়াসে কি হবে, এক ধরনের স্ট্রং ফোর্স কি করে, কাজ করে, যা নিউক্লিয়াসকে ধরে রাখে। নিউক্লিয়াসের মধ্যে মেসন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময় দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। তাহলে এই যে স্ট্রং নিউক্লিয়ার যে বলটা, এটা কি হয়, মেসন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল কি হবে, ক্রিয়াশীল হয়। এই বল আকর্ষণধর্মী এবং স্বল্প পরিসরে ক্রিয়াশীল। এদের পরিসরটা খুব সামান্য। নিউক্লিয়াসের বাইরে এই বল ক্রিয়াশীল নয়। তাহলে আমি কি বললাম, যে সবল নিউক্লিয় বলটা মূলত নিউক্লিয়াসের মধ্যে, এবং এই যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা আছে, এই কণাগুলো কি হয়, পারস্পরিক এক প্রকার কণা, যেটাকে আমরা মেসন বলছি, এই মেসন নামক কণা কি পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হচ্ছে। এই বল কি হবে, সবসময় আকর্ষণধর্মী হবে, এবং এদের রেঞ্জ খুব কম, শর্ট রেঞ্জ বলা হয় একে। কিন্তু এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা কি নিউক্লিয়াসের বাইরে কখনোই ক্রিয়াশীল নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখিনি দুর্বল নিউক্লিয় বল, উইক নিউক্লিয়ার ফোর্স। আমরা রেডিয়েশন সম্বন্ধে অনেকে জানি, যে রেডিও অ্যাক্টিভিটি বা রেডিয়েশন মানে তেজস্ক্রিয়, আর রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স তেজস্ক্রিয় পদার্থ। তাহলে প্রকৃতিতে যে সকল রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বা তেজস্ক্রিয় পদার্থ আছে, তাদের নিউক্লিয়াস হতে কি হয়, কন্টিনিউয়াসলি কি হয়, স্বতঃস্ফূর্তভাবে কি হয়, ভেঙে যায়। এই পদার্থগুলো সব কি হবে, নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে, যেগুলো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আছে তার নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ফলে কি হয়, আলফা বিটা ও গামা রশ্মি নির্গত হয়। কি হয়, আলফা বিটা ও গামা রশ্মি নির্গত হয়। পরীক্ষা থেকে দেখা যায় যে বিটা কণা নির্গত হওয়ার সময় যে পরিমাণ শক্তি নিউক্লিয়াস থেকে নির্গত হয় তা বিটা কণার গতিশক্তি থেকে বেশি। বিটা কণা নির্গত হওয়ার সময় যে পরিমাণ শক্তি নিউক্লিয়াস থেকে নির্গত হয় তা বিটা কণার গতিশক্তি থেকে বেশি। বিজ্ঞানীরা প্রমাণ করেন বিটা কণার সাথে আরেক ধরনের কণা নিউট্রন নির্গত হয়। আমরা বুঝলাম
দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা সাধারণত রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সে দেখা যায়। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স কি হলো কি তেজস্ক্রিয় পদার্থ। যেমন আমরা ইউরেনিয়ামের কথা শুনেছি, ইউরেনিয়াম এক প্রকার তেজস্ক্রিয় পদার্থ। আরও অনেক পদার্থ আছে যেগুলা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। প্রত্যেক জড় পদার্থই, এবার আমরা দেখিনি জড়তা কাকে বলে। প্রত্যেক জড় পদার্থই তার নিজের স্থির বা গতিশীল অবস্থা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে। পদার্থের এই ধর্মকে জড়তা বলে। অর্থাৎ প্রকৃতিতে দেখা যায় যে প্রত্যেকটা বস্তুই কি করে, তার নিজের অবস্থা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে। নিজের অবস্থা সবসময় কি করবে, নিজের অবস্থা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে। যেমন একটা গতিশীল বস্তু, সে সারা জীবনই গতিশীল অবস্থায় থাকতে চাইবে। একটি স্থির বস্তু সে সারা জীবনই কি করবে, তার স্থির অবস্থা ধরে রাখার চেষ্টা করবে। পদার্থের যে ধর্মটা, যে ধর্মের জন্য বস্তু কি করে, তার নিজের অবস্থা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে, সেটাকে আমরা কি বলবো, পদার্থের এই ধর্মটাকে আমরা কি বলবো, জড়তা। কি বলবো, জড়তা। ইংরেজিতে বলা হয় ইনারশিয়া। তাহলে জড়তা কি? জড়তা এক প্রকারের ধর্ম, পদার্থের এক প্রকার ধর্ম হলো জড়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখিনি জড়তা দুই প্রকার। জড়তা কয় প্রকার? জড়তা দুই প্রকার, স্থিতি জড়তা এবং গতি জড়তা। এবার আমরা দেখব যে স্থিতি জড়তা কাকে বলে এবং গতি জড়তা কাকে বলে। একটি স্থির বস্তু স্থিতিশীল থাকার জন্য যে ধর্ম বা প্রবণতা দেখায়, সেটাকে আমরা বলবো কি, স্থিতি জড়তা। একটি স্থির বস্তু সারা জীবনই সেই স্থিতি থাকার যে ধর্ম বা প্রবণতা, সেটাকে আমরা কি বলবো, স্থিতি জড়তা। যেমন একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, এটি একটি স্থির জড়তার উদাহরণ। গতি জড়তা, একটি গতিশীল বস্তু গতিশীল থাকার যে ধর্ম বা প্রবণতা, তাকে আমরা কি বলবো, গতি জড়তা। যেমন একটি চলন্ত বাসে হঠাৎ যদি ব্রেক করি, তাহলে যাত্রীরা কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে, এটাকে একটা গতি জড়তার উদাহরণ। এবার আমরা দেখিনি ভর বেগ। আমরা ভর বেগ লেখাটা দেখলে কেন যেন মনে হচ্ছে যে এর সাথে কি আছে, ভরও আছে এবং বেগও আছে। তাহলে আমরা বুঝে নিতে পারি যে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে আমরা কি বলবো, ভর বেগ। কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে আমরা বলবো ভর বেগ। তাহলে কোনো বস্তুর ভর এম ও বেগ ভি হলে ভরবেগ কি হবে, এম ভি। কোনো বস্তুর ভর এম ও বেগ ভি হলে কি হবে, ভর বেগ সমান এম ভি। ভরবেগের একক, এসআই পদ্ধতিতে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এপিএস পদ্ধতিতে ভরবেগের একক পাউন্ড ফিট পার সেকেন্ড। এবার আমরা দেখিনি ভরবেগের নিত্যতার সূত্র। ভরবেগের নিত্যতার সূত্র, একাধিক বস্তুতে ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল কাজ না করলে যে কোনো একদিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আবারও বলছি, একাধিক বস্তুতে ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল যদি ক্রিয়া না করে, তাহলে যে কোনো একদিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার আমরা প্রমাণ করে দেখাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা ভর নিলাম, দুইটা বস্তু নিলাম যার ভর m1 ও m2। আমরা দেখি চিত্রে, আমরা দেখছি m1 ও m2 এবং কি বেগে গতিশীল, u1 এবং u2। তাহলে আদিবেগ কি হলো, u1 এবং u2। কি m1 এর আদিবেগ হলো u1, u2 এর m2 এর আদিবেগ হলো u2। তাহলে যদি এরা একই সরলরেখায় চলে, তবে u1 ইজ গ্রেটার দেন যদি u2 হয়, তাহলে কি হবে, এদের মধ্যে অবশ্যই সংঘর্ষ হবে। কারণ একজনের গতি হলো গতিবেগ হলো বেশি, আরেকজন হলো বেগটা হলো কম। তাহলে কি হবে, অবশ্যই এদের মধ্যে কলিশন হবে।
এই কলিশনের সময় আমরা কি সময় যাবত যদি সংঘর্ষ হয়, সংঘর্ষ আমরা দেখাচ্ছি যে এই যে M1 এবং M2 কি হলো, কলিশন হলো, সংঘর্ষ হলো। ফলে এই সংঘর্ষ হওয়ার পর আবার কি হবে, M1টা কি তার বেগ পরিবর্তন করে দিবে, V1 হলো, M2 বস্তুটা তার বেগটাকে পরিবর্তন করে কি হয়ে গেল, V2। তাহলে সংঘর্ষের পূর্বে M1 এর আদিবেগ ছিল U1, M2 এর আদিবেগ ছিল U2। সংঘর্ষ হওয়ার পর M1 এর শেষ বেগ হলো V1 আর M2 এর শেষ বেগ হলো V2। তাহলে আমরা ভরবেগের নিত্যতা সূত্র কি বলছি, যে একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল কাজ না করলে যে কোনো একদিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হবে, এই যে ভরবেগের যে পরিবর্তন হবে না, তাহলে M1 U1 প্লাস M2 U2, M1 U1 আমরা কি জানি, ভরবেগ সমান কি জানি, ভর এবং বেগ। তাহলে M2 U2, ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আবার তাহলে ইকুয়াল টু কি হবে, ভরবেগের কোনো পরিবর্তন হবে না, একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন, তাদের মধ্যে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হবে, এছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে কি হবে, পরিবর্তন হবে না। তাহলে কি হবে, M1 V1 প্লাস M2 V2। এবার আমরা দেখে নিই একটু ডিডাকশনটা, প্রতিপাদন। সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভরবেগ অনেকবারই বললাম M1 U1, দ্বিতীয় বস্তুর ভরবেগ M2 U2। সংঘর্ষের পর প্রথম বস্তুর ভরবেগ M1 V1, দ্বিতীয় বস্তুর ভরবেগ M2 V2। তাহলে আমি যদি ভরবেগের পরিবর্তনের হার নিই, তাহলে কি হবে, সময় দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে পরিবর্তন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি যে প্রথম বস্তুর ভরবেগ কি, M1 V1, M1 V1। দ্বিতীয় বস্তুর, প্রথম বস্তুর আদি ভরবেগ কি ছিল, এটা শেষ ভরবেগ, আদি ভরবেগ M1 U1 ভাগ সময়, তাহলে প্রতিক্রিয়া বল। ক্লিয়ার? কোন কোশ্চেন? নো। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, M2 V2 মাইনাস M2 U2, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড বাই সময়, তাহলে ক্রিয়াবল। আমরা নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে কি জানি, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে আমরা কি জানি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে আমি পূর্বের পেজে যাই, এখানে কি আছে, M1 V1 মাইনাস M1 U1 ডিভাইডেড বাই T। আর এখানে আমরা কি পেলাম, M2 V2 মাইনাস M2 U2 ডিভাইডেড বাই T। তাহলে এইটা কি হবে, নেগেটিভ চিহ্ন হবে। এভরি অ্যাকশন হ্যাজ ইট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে M1 V1 মাইনাস M1 U1 ডিভাইডেড বাই T ইকুয়াল টু মাইনাস M2 V2 মাইনাস M2 U2 ডিভাইডেড বাই T। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি TT বাদ দিয়ে দিই, TT বাদ দিয়ে দিলাম আমরা, তাহলে আমরা কি পেলাম, M1 V1 মাইনাস M1 U1 ইকুয়াল টু মাইনাস M2 V2 প্লাস এ মাইনাস এর মাইনাস প্লাস M2 U2। তাহলে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এটা প্রমাণিত। আমরা পূর্বে বলেছিলাম প্রথমেই যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2 হবে। তাহলে আমরা এবার দেখাতে পারলাম প্রমাণ করে যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 U2। তাহলে আমরা যখন ভরবেগের নিত্যতা সূত্র বললাম যে একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল কাজ না করলে যে কোনো একদিকে এদের মূল ভরবেগের পরিবর্তন হয় না, তাহলে আমরা সেভাবে প্রমাণ করে দেখিয়ে দিতে পারলাম কি, যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এবার আমরা দেখে নিই নিউটনের গতির সূত্রগুলা, আমরা এবার দেখব। নিউটনের গতির সূত্র, বস্তুর স্থির বল
বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ কি বলছি আমরা, বস্তুর ভর যদি বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হয়, আমরা এমনি স্বাভাবিকভাবে এভাবে বলতে পারি যে বস্তুর উপর কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সে স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু কি হবে, সমবেগে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র, কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভর এবং বেগের পরিবর্তন কতটুকু হবে এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়াশীল হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হবে। কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভর এবং বেগ এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও কি হবে, সেই দিকেই ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় সূত্র, এটা আমরা প্রায় সবাই বলি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ প্রতিক্রিয়া, এখানে বানান দেখো অনেক জায়গায় ফন্ট ভেঙে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, বা পেন ড্রাইভে নিয়ে এনে পয়রো ফালা তহেসি কয়রো ফালা হস্বীকার অন্তস্থ প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া। এরকম অনেক বানান হয়তো অনেক সময় ভুল আছে, অর্থাৎ ভুল ঠিক না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে এই ফন্টগুলো ভেঙে যায়। তাহলে কি হবে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ক্লিয়ার? Every action has its equal and opposite reaction. এবার আমরা দেখব নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা কিভাবে প্রতিপাদন করব। দ্বিতীয় সূত্র হতে F = ma আমরা প্রমাণ করব। F = ma অর্থাৎ বল ইকুয়াল টু ভর গণিত ত্বরণ, এটা আমরা প্রমাণ করব। মনে করি m ভরের একটি বস্তু u আদিবেগে গতিশীল থাকা অবস্থায় বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুটি a সমতরণে t সময়ে h দূরত্ব অতিক্রম করে v শেষ বেগ প্রাপ্ত হয়। কি বললাম আমি, দেখি কি বলছি। m ভরের একটি বস্তু, m কি করছে, u আদিবেগে চলছে, চলার সময় F মানের এক প্রকার বল এর উপর প্রযুক্ত হলো, দিয়ে এর t সময় h দূরত্ব অতিক্রম করে এর বেগটা কি হয়ে গেল, বেড়ে v হলো। আদি বেগ u ছিল, শেষ বেগ v হলো। অতি সহজ, একটু চিন্তা করলেই হয়ে যাবে। এবং এটা কি হবে, সমতরণে চলবে, ত্বরণ কম বেশি হলে হবে না। তাহলে আমি দেখি, বস্তুর আদি ভরবেগ সমান হলো ইউ, ভর গণিত আদিবেগ। বস্তুর শেষ ভরবেগ কি, এমভি। তাহলে ভরবেগের পরিবর্তন কি হলো, ভরবেগের পরিবর্তন হবে এমভি মাইনাস এম ইউ, কারণ আদি ভরবেগ শেষ ভরবেগ মাইনাস হলো আদি ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন হবে। আর যেহেতু আমরা হার নিব, কি হবে, টি এর সাথে ভাগাকারে চলে আসবে। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এমভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি মাইনাস ইউ সমান আমরা জানি ই মানে ত্বরণ। তাহলে গতির
নিউটনের গতির দ্বিতীয় সূত্র হইতে আমরা কি জানি? ভরবেগ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। তাহলে এফ সমানুপাতিক এম এ। তাহলে এফ ইকুয়াল টু, আমরা যদি সমানুপাতিকটা উঠিয়ে দিই তাহলে সমান কে এম এ। কে হবে কি? একটি সমানুপাতিক ধ্রুবক। এর মানটা কার উপর নির্ভর করে? এফ বল, ভর এবং ত্বরণের উপর নির্ভরশীল। তাহলে কে কে আমরা যদি সংজ্ঞা আকারে দূর করতে পারি, এফ যদি 1 হয়, এম ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু একক হলে সমীকরণ হতে পারে। 1 মানে এখানে একক বোঝাচ্ছে, এফ এর মান হলো একক, এম হলো একক, এ হলো একক হলে কে এর মান পাই আমরা 1। ফলে এখানে আমরা মান বসিয়ে দিই, কে এর মান এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু যদি এম এ হয়, তার মানে বল ইকুয়াল টু ভর গণিত ত্বরণ। এবার আমরা দেখে নিই নিউটনের গতির দ্বিতীয় সূত্র হইতে প্রথম সূত্র প্রতিপাদন আমরা করব। নিউটনের গতি দ্বিতীয় সূত্র হইতে প্রথম সূত্র আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ সমান আমরা কি জানি, যেটা আমরা রিডাকশন করলাম মূলত সেটাই, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে লব্ধি বল এফ ইকুয়াল টু 0 হলে 0 আমরা দিয়ে দিলাম, তাহলে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এম ইকুয়াল টু যদি নট, কারণ ভর কখনো শূন্য হতে পারে না, তাহলে ভি ইকুয়াল টু ইউ, অর্থাৎ বলের লব্ধি যদি শূন্য হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর বল যদি ক্রিয়াশীলই না হয়, তাহলে কি হবে? স্থির বস্তু সবসময় স্থির থাকবে এবং গতিশীল বস্তু সবসময় কি হবে? গতিশীল অবস্থায় থাকবে। ভি ইকুয়াল টু ইউ অর্থ এই হয়। তাহলে ইউ ইকুয়াল টু 0 হলে ভি ইকুয়াল টু 0 হবে। তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবনই গতিশীল অবস্থায় থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে আবার অনেক জিনিস নিয়ে হাজির হব। আমার নির্ধারিত সময় শেষ। সামনের ক্লাসে আবার দেখা হবে এই অধ্যায়ের অনেক জিনিস নিয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।